জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি সতীর্থ কর্মকার। হত্যাকাণ্ডের শিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদের মরদেহ নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখানে জানাজা শেষে তার মরদেহ নেওয়া হবে জন্মস্থান কুমিল্লার হোমনা উপজেলায়। দুপুর 1টার দিকে তার মরদেহ মিটফোর্ড হাসপাতাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়া হয়। এদিকে জোবায়েদ হত্যাকাণ্ডে আগামী 2 দিন বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী 22 অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবসের আনুষ্ঠানিকতা সীমিত করে শুধু শোক র্যালি আয়োজন করা হবে। রোববার সন্ধ্যায় টিউশনি করাতে গিয়ে নিখোঁজ হন জোবায়েদ। পরে তার মরদেহ পাওয়া যায় পুরান ঢাকার আরমানিটোলার একটি ভবনের 3য় তলায়। এই ভবনেই এক ছাত্রীকে পড়াতেন তিনি। জোবায়েদ বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি ও ছাত্রদলের জবি শাখার আহ্বায়ক কমিটির সদস্য। এ ঘটনায় ইতোমধ্যে জড়িত সন্দেহে জোবায়েদের ছাত্রীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়াও হত্যাকাণ্ডে জড়িত 2 জনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হত্যার বিষয়ে বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন হোসেন জাহিদ। জাহিদ, আপনি আছেন সেখানে। জোবায়েদের মরদেহ এসে এখনো পৌঁছেছে কিনা সেটি জানাবেন। এছাড়া ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? পুলিশ কোনো মামলা দায়ের করেছে কিনা বা মামলা দায়ের করা হয়েছে কিনা সেগুলো জানাবেন। সতীর্থ, যে নিহত যে জোবায়েদ তার সতীর্থরা এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে ভিড় করছেন। আজ মূলত এই ভিড় হওয়ার কথা ছিল না, কেননা আজকে যে বিশ্ববিদ্যালয় দিবস সেটিও স্থগিত করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক যে কার্যক্রম, ক্লাস পরীক্ষা, সেটিও বন্ধ রাখা আছে। তারপরেও একটু আগেই যেহেতু এখানে জোবায়েদের মরদেহ এই ক্যাম্পাস প্রাঙ্গণে আনা হয়, আমরা সেটি লক্ষ্য রাখছিলাম যে 12:30 নাগাদ মিটফোর্ড হাসপাতাল থেকে তার মরদেহবাহী যে অ্যাম্বুলেন্স সেটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নাগাদ রওনা শুরু করে এবং বেশ কয়েক মিনিট আগে, 4 থেকে 5 মিনিট আগে মূলত তার মরদেহ এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনা হয়েছে এবং এখানে জোহরের নামাজের পরেই মূলত তার জানাজা এখানে আয়োজন করা হবে এবং সেখানে অংশ নেবেন তার সহপাঠীরা, তার বন্ধু স্বজনরা, তার যে ভক্ত সমর্থকরা। যেটা আমরা আগের বুলেটিনে উল্লেখ করছিলাম, যেহেতু জোবায়েদ একই সঙ্গে একাধিক সাংস্কৃতিক কার্যক্রম বলি কিংবা ছাত্র কল্যাণ সংগঠন বলি, রাজনৈতিক কার্যাবলী বলি সেখানে জড়িত ছিলেন। কাজে তার যেই স্বজন, বন্ধু, সহপাঠী এবং সমর্থক কিংবা ভক্ত অনুরাগী, তাদের বেশ ভিড় এই ক্যাম্পাস প্রাঙ্গণে আমরা লক্ষ্য করছি। এবং এখানে মূলত যেটি বারবারই বলছি যে 20 তারিখ মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হয়ে থাকে। এই দিনটি মূলত এখানে উৎসবের আমরা একটা আমেজ দেখি, তবে আজ এখানে বিষাদের ছায়া নেমে এসেছে, কেননা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী জোবায়েদ, তিনি গতকালকে তার প্রাণ বিয়োগ হয়েছে এবং এখানে জানাজার পরেই মূলত তার যেই মাতৃভূমি, যেখানে তার জন্ম, যেখানে বেড়ে ওঠা, সেখানে তাকে নেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে তার যেই সতীর্থ যারা আছেন তারা অপেক্ষা করছেন বিরস বদনে, তারা আসলে জানাজায় অংশ নেবেন এবং শেষবারের মতো যে জোবায়েদ তার ক্যাম্পাসে আসলো, সেই ক্যাম্পাসের শেষবারের যাত্রাটি যাতে করে তারা শেষবারের মতো করে তাকে একবার দেখতে পারেন, তার পাশে থাকতে পারেন, তার চেহারা শেষবারের মতো দেখতে পারাটাও তারা মনে করেন এটি একটা অন্যতম আবেগঘন মুহূর্ত এবং অন্যতম একটা বড় অনুষঙ্গও বটে। এবং যেই বিষয়টি বললেন যে আইনি প্রক্রিয়াটি, ইতিমধ্যে যে 2 জন সন্দিগ্ধ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, তদন্তক্রম চলছে। তবে এর পাশাপাশি একটু আগেও মূলত তিনি যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন, সেই সংগঠনের সাধারণ সম্পাদক তিনিও ক্যাম্পাসে এসেছিলেন, নাসির হোসেন, তিনিও আসলে এই বিষয়টিকে খতিয়ে দেখার ব্যাপারে যে দাবি, তার বন্ধুদের পাশাপাশি সহকর্মীদের পাশাপাশি ছাত্রদলের পক্ষ থেকে সে একই দাবি জানানো হয়েছে। একটু পরেই মূলত এখানে জানাজা আয়োজন করা হবে। সেই জানাজা অংশ শেষে তার স্বজনরা কি বলছেন, তার সহপাঠীরা কি বলছেন, সেটি নিশ্চয়ই পরবর্তী বুলেটিনে আবারও জানাবো। সতীর্থ, আপাতত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছিল আমার কাছে সর্বশেষ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হোসেন জাহিদ। জাতিকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে 71-এ মুক্তিযোদ্ধারা যেমন শহীদ হয়েছেন, তেমনি জুলাই যোদ্ধারাও 24-এর গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন। তাদেরকে সর্বোচ্চ সম্মান দিতে হবে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে কুমিল্লার চান্দিনায় গণঅভ্যুত্থানের শহীদ ইমাম হোসেন তাইমের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এ মন্তব্য করেন তিনি। সে কোনো ক্ষুদ্র কোনো বিষয়ে, যে কারো জায়গা দখল করতে, কারো জমি দখল করতে বা কোনো গ্রামের সাথে গ্রামের মারামারিতে নয়, একটা জাতিকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে 71-এ যেমন মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে, সে হচ্ছে জুলাইয়ের মুক্তিযোদ্ধা, 24-এর মুক্তিযোদ্ধা। তামিমের এই আত্মত্যাগ যেন আমরা কোনোদিন না ভুলি, তাহলেই হবে তার প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা দেখানো। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষার আধুনিকায়ন সহ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি।
সোমবার দুপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করতে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে একথা বলেন তিনি। বলেন, রাষ্ট্র রাজনীতি সংস্কার করলেই সব সমস্যার সমাধান হবে না, শিক্ষার আধুনিকায়ন করতে হবে। ৫% বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত পর্যাপ্ত নয় উল্লেখ করে সরকারকে বিশেষ বিবেচনার আহ্বান জানান অ্যানি। এদিকে 20% বাড়ি ভাড়া বৃদ্ধিসহ 3 দাবিতে নবম দিনের আন্দোলনে কেন্দ্রীয় শহীদ মিনারে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচির পাশাপাশি অনির্দিষ্টকালের কর্মবিরতি গড়িয়েছে 8ম দিনে। চলছে অনশন কর্মসূচি, পাশাপাশি চলছে মহাসমাবেশ। দেশের বিভিন্ন জেলা থেকে এ সমাবেশে যোগ দিতে এসেছেন শিক্ষকরা। দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা। সরকারের পক্ষে কোন বাহিনী দিয়ে, আপনার পুলিশ, বিডিআর, সেনাবাহিনী, কোন বাহিনী দিয়ে এই 16 লক্ষ শিক্ষককে আটকে রাখা কোনোভাবে সম্ভব ছিল। আমরা যদি সেই সুযোগটা পাই, তাহলে আগামী দিনে এই যে আপনাদের বেসরকারি যে এমপিভুক্ত শিক্ষকদের যে আন্দোলন, শুধু এই আন্দোলনে নয়, শিক্ষকদের মর্যাদা স্বরূপ, রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ এবং শিক্ষাকে আধুনিকরণের লক্ষ্যে সম্পূর্ণভাবে জাতীয়করণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং আমরা এই জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আসামি পক্ষের যুক্তিতর্ক শুরু হয়েছে আজ সকালে। বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক শুরু হয়। শেখ হাসিনার পক্ষে যুক্তিতর্ক শুরু করেন আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। গত 16 অক্টোবর টানা 5 দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন। ওই দিন হাসিনা কামালের মৃত্যুদণ্ড চেয়ে ট্রাইব্যুনালে আবেদন জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। একই সঙ্গে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের শাস্তির বিষয়টিও আদালতের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেন তিনি। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই অভ্যুত্থানকালীন আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনে ইসির সঙ্গে মত বিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক সভা করেছে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী ও মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। সকালে 10:30টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মত বিনিময় সভা শুরু হয়। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, 3 বাহিনী প্রধানের প্রতিনিধি, পুলিশের আইজিপি, বিজিবির ডিজি, আনসার ও ভিডিপির ডিজি, এনটিএমসির ডিজি, এনএসআই ও ডিজিএফআই এর ডিজি সহ আইন শৃঙ্খলা বাহিনীর 18 সদস্য যোগ দেন। ডিসেম্বরের শুরুতে ভোটের তফসিল ঘিরে প্রাক প্রস্তুতিমূলক এই সভায় সভাপতিত্ব করেন সিইসি এএমএম নাসির উদ্দিন। এছাড়াও ইসির 4 কমিশনার, সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। সাভারে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি সোহেল রোজারিওকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গেল রাতে 3টার দিকে গাজীপুরের কালীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে গোয়েন্দা পুলিশ সাভার কার্যালয়ে নেওয়া হয়। এর আগে শনিবার মধ্যরাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ধর্ষণে অভিযুক্ত আরেক আসামি মিঠু বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ। পরে তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এ নিয়ে ধর্ষণের ঘটনায় 2 জনকে গ্রেফতার করল পুলিশ। গ্রেপ্তার হওয়া 2 জনই সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার বাসিন্দা। গেল বৃহস্পতিবার সন্ধ্যার পর টিউশনি শেষে ফেরার পথে ধর্ষণের শিকার হন বিইউপির ওই শিক্ষার্থী। পরে সে রাতেই ভুক্তভোগী তরুণী সোহেল রোজারিও, বিপ্লব রোজারিও ও মিঠু বিশ্বাসের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেন। শিক্ষার্থীদের আস্থা অর্জনের কারণেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ ছাত্র নির্বাচনে শিবিরের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। সোমবার সকালে ঝালকাঠি শহরে এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি। বলেন, শিবির শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও মানসিকতা বোঝার চেষ্টা করছে বলেই আস্থা অর্জনে সক্ষম হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের যে আশা আকাঙ্ক্ষা, তারা যেমন ছাত্র রাজনীতি দেখতে চায়, তা আমরা সে আলোকেই 5ই আগস্টের পরে কাজগুলো করে আসছি। শিক্ষার্থীদের কাছাকাছি গিয়েছি, তাদের মন মস্তিষ্ক, তাদের সাইকোলজি বোঝার চেষ্টা করেছি এবং সে আলোকে আমাদের টোটাল কর্মসূচিগুলো সাজিয়েছি। তো এই কারণেই শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রেখেছে। তো আমরা চাই যে তাদের যে আস্থার জায়গা এবং আমরা যে ইশতেহারের মাধ্যমে কমিটমেন্টগুলো দিয়েছি, আমরা মনে করি এই কমিটমেন্টগুলো যখন আমরা বাস্তবায়ন করতে পারবো, তখনই আমাদের বিজয় পূর্ণাঙ্গতা পাবে।
অভ্যুত্থানের পর রাজনীতিবিদদের মধ্যে অনৈক্য দেখে অনেকে হতাশ হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিশ্ববিদ্যালয় পরিক্রমা আয়োজিত এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, দেশে ক্রান্তিকাল চলছে, তাই চারদিকে অনৈক্যের সুর। এত বড় একটা অভ্যুত্থানের পরে এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশটাকে আবার সুন্দর করবার, সুন্দর করে গড়ে তুলবার, কিন্তু আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, অনেককে চলে যাচ্ছেন, চারদিকে দেখছি যে একটা অনেকের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সেই রকম তো নয়, বরঞ্চ অত্যন্ত নিম্নমানের। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বিতর্কিত সীমান্তে ভূতের কান্নার শব্দ বাজিয়ে কম্বোডিয়ার বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে থাইল্যান্ড। ফেসবুকে এ নিয়ে অভিযোগ তুলেছেন কম্বোডিয়ার সাবেক নেতা ও সিনেট প্রেসিডেন্ট হুন সেন। অভিযোগ করেন, এই কীর্তিকলাপ দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে। এ নিয়ে জাতিসংঘের কাছে একটি অভিযোগপত্র জমা দিয়েছেন তিনি। সেখানে বলা হচ্ছে, যুদ্ধবিরতির শর্তে রাজি হওয়ার পরও থাইল্যান্ডের এই বিরক্তিকর শব্দের ব্যবহার রীতিমতো মানবাধিকার লঙ্ঘন। থাই কম্বোডিয়ার বিতর্কিত সীমান্তবর্তী গ্রামের মানুষজনও এ নিয়ে অভিযোগ জানিয়েছেন। এবার খেলার খবর। ফিফা অনূর্ধ্ব-20 বিশ্বকাপে আর্জেন্টিনাকে 2-0 গোলে হারিয়ে শিরোপা জিতল মরক্কো। বয়সভিত্তিক পর্যায়ে প্রথম বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল আফ্রিকার এই দেশটি। চিলির জাতীয় স্টেডিয়ামে জুলিও মার্তিনেস প্রাদানোসে এদিন প্রথমার্ধেই 2 গোলে এগিয়ে যায় মরক্কো। ম্যাচের 12 ও 29 মিনিটে জোড়া গোল করেন পর্তুগাল লিগে খেলা ইয়াসির জাবিরি। বিরতির পর ফিরে চেষ্টা চালালেও গোল শোধ করতে ব্যর্থ হয় আর্জেন্টিনার তরুণরা। এই হারের মাধ্যমে বয়সভিত্তিক আসরটিতে সপ্তমবারের মতো শিরোপা জয়ের স্বপ্ন থেকে বঞ্চিত হলো আর্জেন্টিনা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।